স্বাধীনতা তুমি পরাধীনতার শিকল ভাঙার নাম, স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের দাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের একটা কবিতা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমরা অত্যন্ত বরাবরের মতো অত্যন্ত সহজে এবং শর্টকাটে তোমাদেরকে এই কবিতাটা আলোচনা করার চেষ্টা করব, তো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা প্রথম ৩ লাইন ব্যাখ্যা করব। এখানে দেখো, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলি মাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে দেখো, এখানে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি তোমাদের প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, এটা একটা ইতিহাস ও ঐতিহ্য সচেতন কবিতা তথা দেশপ্রেমমূলক একটা কবিতা। তো এখানে হচ্ছে আমাদের যেই সব মেহনতি, যেই সব ত্যাগী মানুষরা আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছেন, বিনিময়ে তারা অনেক আত্মত্যাগ স্বীকার করেছেন, সেই সব মানুষদের নিয়ে কিন্তু এই লেখা কবিতাটা। তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ এবং তারাই হচ্ছে কিংবদন্তি। তার করতলে পলি মাটির সৌরভ ছিল, এটা দ্বারা বোঝাচ্ছে দেখো যে আমাদের পূর্বপুরুষরা কৃষি কাজ করত। মানে আমাদের বাংলাদেশ জানি কৃষি প্রধান দেশ। তো এখানে পলি মাটির সৌরভ ছিল, মাটির সাথে কৃষকের যে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক, সেই কথা বোঝানো হচ্ছে। পাশাপাশি পলি মাটি দিয়ে উর্বর মাটি বোঝায়। বর্ষাকালে যখন ভীষণ বন্যা হয় দুই কুল ছাপিয়ে, তখন বর্ষার পানিটা যখন সরে যায়, তখন কিন্তু মাটির ওপরে একটা পলির আস্তরণ জমে। সেই পলিটা কিন্তু ভীষণ উর্বর। এটা কিন্তু কৃষি প্রধান একটা দেশের কথা তুলে ধরছে, মানে তথা বাংলাদেশের কথা এখানে রিপ্রেজেন্ট করছে। এটা তার করতলে পলি মাটির সৌরভ ছিল। এখানে বাংলাদেশের উর্বর মাটির কথা বলা হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে কৃষক ছিল বা আমাদের পূর্বপুরুষরা যে কৃষক ছিল সেই কথা বোঝানো হচ্ছে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে আমরা কিন্তু দুইটা জিনিস ব্যাখ্যা করতে পারবো। দেখো, তার পিঠে রক্ত জবার ক্ষত। পিঠে কেন? পিঠে মানে ব্যাক থেকে আঘাত করা হতো, পেছন থেকে আঘাত করা হতো, সামনে থেকে আঘাত করার সাহস ছিল না। বিভিন্ন বিদেশি বা যে বেনিয়ার জাত ছিল, তারা আমাদের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন অত্যাচার নিপীড়ন করার চেষ্টা করতো, কিন্তু সাহসী বাঙালিদের সামনাসামনি তাদের যুদ্ধ করার বা লড়াই করার সাহস ছিল না। তার জন্য তারা পেছন থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে বাঙালিদেরকে অত্যাচার নিপীড়ন করার চেষ্টা করতো। এটা দ্বারা কিন্তু সেটা নির্দেশ পাওয়া যায়। পাশাপাশি আমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখেছি যে নবাবের যারা আশেপাশের বিভিন্ন ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে কিন্তু হাত করে নবাবের সাথে ছলে বলে কৌশলে তারা কিন্তু ওই পলাশির যুদ্ধে কিন্তু নবাবকে পরাজিত করেছিল। তো এই যে এভাবে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অপশক্তি এসে আমাদেরকে পেছন থেকে আঘাত করতো, সেই ইঙ্গিতটা হচ্ছে পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই অত্যাচারের এই চিত্রটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আর একটা কথা এখানে আমরা বলতে পারি যে বাঙালিরা বিভিন্ন সময় বাঙালিদের উপর বিভিন্ন অন্যায়, অত্যাচার, নিপীড়ন এগুলো চালানো হয়েছে, কিন্তু এগুলো কিন্তু বাঙালিরা মুখ বুজে সহ্য করে নেয়নি। বিধায় তাদেরকে বিভিন্ন সময় অত্যাচার নিপীড়নের শিকার হতে হয়েছে। যে পিঠে যে রক্ত জবার মতো ক্ষত, এটা কিন্তু সেটাও নির্দেশ করে। তাহলে এখানে দুইটা কথা আমরা বলতে পারবো। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে উল্লেখ করে দিই যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে আমি বলতে কবি তার নিজেকে বোঝাচ্ছেন। আমি বলতে কবি একটা বাঙালির প্রতিনিধি হিসেবে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, মানে কবি বাঙালির প্রতিনিধি হিসেবে আমাদের পূর্বপুরুষদের কথা বা আমাদের ইতিহাসে যেই সব মহানায়করা বা মহাসংগ্রামী আত্মত্যাগী মানুষরা ছিলেন তাদের কথা বোঝাচ্ছেন। এখানে আমি বলতে শুধু কবি না, সমস্ত বাঙালি। আশা করি এই ৩ লাইন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখানে এই ৪ লাইন আমরা একসাথে ব্যাখ্যা করব। দেখো, বাঙালির এখানে সাহসিকতা বা নির্ভীক সত্তা আর দমে না যাওয়ার প্রবণতা একটা ফুটে উঠেছে। দেখো, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, মানে পাহাড় তো বন্ধুর হয় না, পাহাড় হয় উঁচু নিচু। হ্যাঁ, সেখানে উত্থান পতন আছে, বিপদ আছে, পাহাড় অতিক্রম করে যাওয়ার কথা। বাঙালিরা যে দুঃসাহসী, বাঙালিরা যে অত্যন্ত সাহসী এবং তারা যে তাদের যে সত্তা যে নির্ভীক, সেই ইঙ্গিতটা এখানে ফুটে উঠেছে। পাশাপাশি আর একটা একই জিনিস, যে অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। মানে বাঙালিদের জীবনটা কিন্তু কখনোই আরাম আয়েসে কাটায়নি, তারা সবসময় কিন্তু সংগ্রামের মধ্যে আছে। অরণ্য এবং সাপদ, সাপদ হচ্ছে যেটা হিংস্র মাংসাশী জন্তু, যেমন বাঘ, সিংহ, এগুলোর সাথে লড়াই করে কিন্তু বাঙালিরা টিকে থেকেছে। তারা পতিত জমি, মানে এমন একটা জমি যে জমিতে আসলে চাষাবাদ করা যায় না, সেই রকম জমিকে তারা ফসল চাষের উপযোগী করেছে, মানে অত্যন্ত কষ্ট সাধন করেছে আর কি।
তো এরকম যারা সাহসী, এরকম যারা অদম্য, তাদেরকে কি কোনো অপশক্তি বা কোনো শোষণ, নিপীড়ন, নির্যাতন এগুলো কি তাদেরকে দমিয়ে রাখতে পারে? কবি তাই এই কথাগুলো উল্লেখ করেছেন যে আমাদের পূর্বপুরুষরা ছিল সাহসী, তাদের সত্তা ছিল নির্ভীক, তারা সহজে দমে যাবার নয়। ওই একটা সিনেমা দেখছো না যে পুষ্পারাজ, মে ঝুঁকেগা নেহি সালা, এটা এই জিনিসটা দেখছো। যাই হোক, তো বাঙালিরাও সেরকম কখনো দমে যাবে না। ঠিক আছে, যাই হোক, পরের লাইনটা দেখো যে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখানে কবি বলতে আমাদের সেই সব সংগ্রামী, মেহনতি, দুঃসাহসী বা নির্ভীক সেই মানুষগুলোকে বোঝাচ্ছেন। এবং কবিতা হচ্ছে তাদের সেই সংগ্রামময় জীবন, তারা যে কোনো কিছুতে যে অবনত হয়নি, নত হয়ে যায়নি, সেই সংগ্রামময় আত্মপ্রত্যয়ী জীবনটা, দুঃসাহসিক জীবনটাই হচ্ছে কবিতা। এবং তারা তারা হচ্ছে কবি, আর তাদের এই জীবনটা হচ্ছে কবিতা। এবং এই সব কিছু মিলেই সেই কবি এবং কবিতাই হচ্ছে আমাদের আজকের বাঙালির ইতিহাস। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এখানে আসলে কবিতাকে সত্য কথার সাথে তুলনা করা হয়েছে। কিভাবে? দেখো, কবিতায় যা সেটাকেই সত্য কথা বলা হয়েছে, আর এই সত্য কথা হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি, আমাদের যে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন, সেটা ছিল। দেখো, কবিতা তো হয় সুন্দর, ছন্দময়, তার মধ্যে একটা ভাব থাকে, আবেগ থাকে, কবিতা শুনতে আমাদের ভালো লাগে। সেমভাবে সত্য কথারও কিন্তু একটা সৌন্দর্য আছে। ইংলিশ কবি জন কিটস বলেছেন, দেখো, যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, মানে সত্য সুন্দর, সুন্দরই সত্য, এরকম। যাই হোক, তো কবিতা, দেখো, কবিতা যেরকম সুন্দর হয়, একটা সত্য কথারও কিন্তু সৌন্দর্য আছে। আমরা যে ন্যায্য দাবি, ন্যায্য কিছু আদায় করতাম, সেটাও কিন্তু কবির কাছে কবিতার মতো মনে হয়েছে। কবিতা যেমন আমাদের মন ছুঁয়ে যায়, আমাদের হৃদয় স্পর্শ করে, সেমভাবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যেই সত্য কথাগুলো বলেছিলেন, তার ফলে সমস্ত বাঙালিকে তিনি কিন্তু এক করতে সক্ষম হয়েছিলেন, কারণ তিনি সমস্ত বাঙালির হৃদয় স্পর্শ করতে পেরেছিলেন। তার ফলেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। সমস্ত বাঙালি যদি তার ডাকে সাড়া না দিয়ে, যখন তার কাছে যদি, মানে যুদ্ধে যদি ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কি দেশটা স্বাধীন হতো? বঙ্গবন্ধুকে কিন্তু বলা হয় যে রাজনীতির কবি। রাজনীতির আবার কবি কিভাবে হয়? উনি এমন রাজনীতিবিদ ছিলেন যে উনি ওনার যেই জনগোষ্ঠী ছিল বা জনগণ ছিল, যেই উনি যাদের নেতা ছিলেন, তাদের কিন্তু উনি মন স্পর্শ করতে পেরেছিলেন, তাদের মন ছুঁতে পেরেছিলেন। তো এই রকম হচ্ছে কবি, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এই যে বঙ্গবন্ধু যে ভয় ডরহীন ভাবে সত্য কথাগুলো বলেছিলেন, সেটা একটা কবিতার চেয়ে কোনো অংশে কম না, কারণ সেটাও বাঙালিদের মন স্পর্শ করতে পেরেছিল। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এটা দেখো, কর্ষিত জমি মানে যে জমিটা চাষ করা হয়েছে, এরকম জমির শস্য দানা, মানে একটা জমি চাষ করে সেটাতে ফসল ফলাতে একটা কৃষকের কত মেহনত, কত শ্রম, কত ঘাম, কত আত্মত্যাগ, যে আরামের ঘুম, আরাম আয়েস ত্যাগ করে সেই ফসলটা ফলায়। তো সেই ফসল যখন হয়, তখন সেই ফসলের চেয়ে সুন্দর, মধুর কি সেই কৃষকের কাছে আর কিছু হতে পারে? অবশ্যই না। তো সেমভাবে কর্ষিত জমির প্রতিটি শস্য দানাও কিন্তু অনেক সুন্দর, কবিতার মতো। তা আমাদের জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দও যেমন কবিতা, কর্ষিত জমির সেই প্রতিটি শস্য দানাও কিন্তু এক একটা কবিতা। এই কথাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই যে কবিতা বা এই সত্য কথা বলা, বা এই সত্য কথা বলে যে সাহসী, সংগ্রামী আন্দোলন করা, এই আন্দোলন করা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী একটা সত্তা, বা আমাদের অত্যন্ত এটা সাহস যোগায়। সত্য কথা বললেই কিন্তু আমরা সাহসী হব, এবং আমরা এই সত্যকে ধারণ করে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হব, এবং এই সত্য কথা বলে, সত্য আন্দোলন করেই কিন্তু আমরা আমাদের বিজয় সুনিশ্চিত করেছি। এই লাইন দুইটা আশা করি বুঝতে পেরেছো। পরে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এই সবগুলো লাইনেই যারা সংগ্রাম বিমুখ বা পরাধীন মানুষ, যারা, তাদের জীবনে যে দুর্দশা থাকবে, সেই কথাটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, এখানে যারা কবিতা শুনতে চায় না, তারা ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ মানে কি? তারা সারা জীবন ওই অত্যাচারিত, নিপীড়িত, এই হতে থাকবে, শোষিত হতে থাকবে আজীবন। মানে পাকিস্তানিদের বিরুদ্ধে যদি কবিতা শুনতে না চাওয়া, মানে হচ্ছে কবিতা আবার কি? এই কবিতা হচ্ছে যারা সত্য কথা, ওই যে এই একটু আগে আমরা বললাম যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, যারা সত্য কথা বলতে সাহস পাবে না, ভয় পাবে, অপশক্তির বিরুদ্ধে মাথা
নত হয়ে থাকবে। তারা কি, পাকিস্তানিরা কি এসে আগেই বলবে যে এই নাও বোতলে করে স্বাধীনতা দিলাম, স্বাধীনতা রেখে দাও? স্বাধীনতা তো কেউ আপনা আপনি দিয়ে যায় না, স্বাধীনতা আদায় করে নিতে হয়। তো যারা এরকম কবিতা শুনতে জানে না, মানে যারা আর কি এই সত্য কথা বলতে পারে না, সংগ্রাম করতে পারে না, আন্দোলন করতে পারে না, তারা ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ শুনবে মানে তারা আজীবন অত্যাচারিত নিপীড়িত হতে থাকবে এবং তারা আজীবন পরাধীন থেকে যাবে, যে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত তো জানো যে উন্মুক্ত বিশাল, হ্যাঁ, দিগন্ত হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে পৃথিবী ও আকাশের সীমারেখা, এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। দেখো, দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে মানে সে দিগন্ত যেমন বিশাল উন্মুক্ত, সেটা কোনো সীমা নাই, সেমভাবে স্বাধীনতাও কিন্তু বিশাল উন্মুক্ত, স্বাধীনতা কিন্তু কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না। তাই সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, এটা দ্বারা বোঝাচ্ছে সে স্বাধীনতা থেকে বঞ্চিত হবে। সে বিশাল উন্মুক্ত অসীম বিস্তৃত যেই দিগন্ত হয় সেরকম দিগন্ত সে লাভ করতে পারবে না। পাশাপাশি আমরা এখানে আরেকটা কথা বলতে পারি, এখানে দেখো সে আজন্ম কৃতদাস থেকে যাবে। এই তো আমি বলছি যে আজীবন ইংরেজরা ছিল, ইংরেজদের বিরুদ্ধেও কিন্তু আন্দোলন হয়েছে। ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই যে এরকম কিন্তু হাজারো মানুষ কিন্তু প্রাণ দিয়েছে ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য। ইংরেজরা কিন্তু আপনা আপনি ইচ্ছা করে চলে যায়নি, ঠিক আছে? আন্দোলন হয়েছে বিধায় তারা চাপে পড়ে গেছে। পাকিস্তানিরাও কিন্তু আপনা আপনি চলে যায়নি, আমাদের স্বাধীনতা কি অর্জন করে নিতে হয়েছে। পাকিস্তানিরা ঢেলে দেবে না স্বাধীনতা, যে তাহেরির মতো আসো ঢেলে দেই, এরকম কিন্তু দেবে না। স্বাধীনতা কিন্তু আমাদের রক্ত দেওয়া লাগছে, স্বাধীনতার জন্য কিন্তু আমাদের অনেক আত্মত্যাগ লাগছে, ঠিক আছে? যে তাই বলছে, কিন্তু যে সংগ্রাম করবে না, হ্যাঁ, বঙ্গবন্ধু যদি সেভাবে অনুপ্রাণিত না করতেন, সেই আন্দোলন না হতো, তাহলে কি আমরা আজীবন সেই কৃতদাসী থেকে যেতাম। আর বঙ্গবন্ধুর ডাকেও তো আমরা অনেকে কি সাড়া দিয়ে গেছি, যুদ্ধে আমাদের অনেক পূর্বপুরুষরা গেছেন, তা বিধায় আজকে আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি। তো এখানে বলছে যারা সংগ্রাম বিমুখ থাকবে তারা কখনোই স্বাধীনতার সূর্য পাবে না, স্বাধীনতার সুখ পাবে না, তারা আজীবন কৃতদাস থেকে যাবে। দ্যাট মিনস তারা আজীবন পরাধীন থেকে যাবে। আমরা পরের লাইনগুলো ব্যাখ্যা করি। পরের 4 লাইন আমরা ব্যাখ্যা করব। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে এই ব্যাপারটা খেয়াল করো, এখানে হচ্ছে বদ্ধ জীবন থেকে মুক্ত জীবনের ইঙ্গিত বা পরাধীনতা থেকে স্বাধীনতার ইঙ্গিত, এই কথাটা বলতে পারো। আমি উচ্চারিত সত্যের মতো আমার স্বপ্নের কথা বলছি। উচ্চারিত সত্য যেমন স্বপ্ন, স্বপ্ন মিশে থাকে উচ্চারিত সত্যে, যেমন আমরা সেই সত্য কথাগুলো বলতাম আমাদের স্বাধীনতার পক্ষে, আমাদের অত্যাচার নিপীড়ন, যেই শোষণ নিপীড়ন এগুলো করা হতো সেগুলোর বিরুদ্ধে বলতাম। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের কথা আমরা ভাবি বা সেরকম আমরা স্বপ্ন দেখি। তার পরবর্তীতে দেখো এখানে বলছে যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা। উনুনের আগুন জানো যে যথেষ্ট কি হয়, তেজ থাকে, এবং এবং আমাদের যেই জানালার কথা বলা হচ্ছে, জানালা তো জানো, জানালাতে যে আলো আসে সেই আলো হচ্ছে মুক্ত, অবারিত, এবং জানালার যে আলো সেই আলো কিন্তু কোনো কিছুতে বদ্ধ না, সেটা সূর্য, সকল শক্তির উৎস, সেই সূর্য থেকে আসছে। জানালার আলোটা কিন্তু কোথাও আর কি বদ্ধ না, কিন্তু উনুনের আগুনটা কিন্তু আমরা এক জায়গায় বদ্ধ করে রেখেছি। তো এখানে এই যে বদ্ধ জীবন থেকে আসলে মুক্ত জীবনের প্রত্যাশা, তো আমরা আমাদের এই শক্তিটাকে, আমাদের এই শক্তিটাকে বদ্ধ না করে রেখে, আমাদের এই সংগ্রাম, আমাদের তেজ, আমাদের এই সাহসী চেতনাটাকে আমরা ওই উনুনের আগুনের মতো বদ্ধ না রেখে আমরা সূর্যের আলোর মতো অবারিত, মুক্ত করে দেব। তাহলে আমরা স্বাধীনতা অর্জনে সক্ষম হব। এই ইঙ্গিতগুলো এই লাইনগুলোতে করা হয়েছে। তো আশা করি এই 4টা লাইনও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের পরের লাইনগুলো ব্যাখ্যা করি। দেখো পরের 3 লাইন দেখো, যে আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এই কথাটা দেখো যে কবিতার যে মহিমা বা কবিতার যে তাৎপর্য সেই কথাটা বোঝানো হয়েছে। দেখো, সত্য কথা বলা, সত্য কথাকেই কিন্তু জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এই লাইনটা কিন্তু আগে ব্যাখ্যা করেছি। তো সত্য কথা বলার একটা পাওয়ার আছে, একটা শক্তি আছে, সেই রকম সত্য কথা বললে আমরা যদি আন্দোলন করি, সত্য ন্যায্য দাবি করি, সংগ্রাম করি, দেশকে ভালোবেসে যুদ্ধে যাই, তাহলেই কিন্তু স্বাধীনতা অর্জিত হবে। স্বাধীনতা আপনা আপনি তখনই চলে আসবে। কিন্তু আমরা যদি সত্য কথাই না বলতে পারি তাহলে কিন্তু স্বাধীনতা কখনোই আসবে না। নিজেদের ন্যায্য দাবির জন্য সংগ্রাম না করতে পারি, জীবন না দিতে পারি, তাহলে কিন্তু কখনোই স্বাধীনতা আসবে না। এখানে এই ইঙ্গিতটা বলছেন যে আমি আমার মায়ের কথা বলছি। মা কি বলতেন? তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখানে প্রবাহমান নদী বলতে আমাদের সংগ্রামময় জীবন বা সংগ্রামী চেতনা বোঝাচ্ছে। আমাদের যদি সংগ্রাম থাকে তাহলে স্বাধীনতা
প্রতিকূলতা আপনা আপনি চলে আসবে, প্রতিকূলতা, নদীতে ডুবে যাব না আমরা, পরাধীনতায় ডুবে যাব না, নদী আমাদের ভাসিয়ে রাখবে, মানে নদী আমাদের কি, আমাদের দেশ স্বাধীন হবে, এরকম একটা ইঙ্গিত আছে। মানে জীবনের গতিশীলতা বা সংগ্রামময়তা থাকলে জীবন আপনা আপনি কি হবে, স্বাধীন হয়ে যাবে। যেমন মনে করো একটা আমাদের এই পাশে একটা ব্রিজ আছে, তোমরাও অনেক সময় এরকম ব্রিজ দেখেছো, যে সাইকেল নিয়ে যদি অনেক উঁচু একটা জায়গায় যাওয়া হয় তারপর কিন্তু আর পেডেল মারার দরকার হয় না, সাইকেল কিন্তু উঁচু থেকে নিচুতে আপনা আপনিই আসবে। সিমিলারলি আমাদের মধ্যে সংগ্রাম বা গতিশীলতা বা আমাদের মধ্যে যে সেই চেতনা থাকলে সেটা কিন্তু এমনি অর্জিত হবে স্বাধীনতাটা। হ্যাঁ, মানে কিন্তু তার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের সংগ্রামী হতে হবে, আমাদের আত্ম অধিকার এবং আমাদের যে কর্তব্য, দায়িত্ব, কর্তব্য দেশের প্রতি, সেগুলোর ব্যাপারে আমাদের সচেতন হলেই কিন্তু আমরা এটা অর্জন করতে সক্ষম হব। পরের 6 লাইন দেখো, যে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। তো এই 6 লাইনের ব্যাখ্যা ওরকম, এখানেও কবিতা যে কত মহৎ, কত বিশাল হতে পারে। কবিতা বলতে এখানে সেই আক্ষরিক আমাদের কবিতা না, সেই কবিতা হচ্ছে আমাদের সত্য কথা, আমাদের সংগ্রামময় জীবন, আমাদের পূর্বপুরুষদের যে কীর্তিময় জীবন ছিল সেই কথা বলা হয়েছে, তাদের সংগ্রাম, আন্দোলন, এগুলোকে বোঝানো হয়েছে, তাদের সত্য কথা, ন্যায্য দাবি, এগুলো হচ্ছে কবিতা। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, নদীতে ভাসতে পারে না, যে প্রবাহমান নদী তো তাকে ভাসিয়ে রাখবে, মানে তাকে স্বাধীনতা দিবে, কিন্তু যে কবিতা শুনতে জানে না সে আসলে নদীতে ভাসতে পারবে না, দ্যাট মিনস সে স্বাভাবিক থাকতে পারবে না, সে পানিতে ডুবে যাবে, পরাধীনতার শৃঙ্খলে সে আবদ্ধ হয়ে পড়বে। যে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখানে দেখো নদী এবং মাছ, নদী আর মাছের সাথে তো একটা সখ্যতা আছে, তো সেই সেমভাবে আমাদের দেশের প্রতি আমাদের একটা সখ্যতা, ভালোবাসা আছে। তো যে কবিতা শুনতে জানবে না সে কিন্তু স্বাধীন দেশেও কিন্তু বসবাস করতে পারবে না। মাছের সঙ্গে খেলা এটা আসলে একটু কল্পবিলাসী হতে পারবে না, সে সে স্বপ্ন দেখতে পারবে না, সে আর কি নিজ দেশে শান্তিতে থাকতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না। দেখো আমাদের মাতৃভাষা বাংলা, সেটাও কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী কেড়ে নিতে চেয়েছিল। তো আমরা, আমাদের মা কি আমাদেরকে উর্দু ভাষা শিখে উর্দু ভাষায় গল্প শোনাবে? আবার দেখো মা গল্প শোনাচ্ছে, হঠাৎ আশেপাশে পাকিস্তানি সেনাবাহিনীরা আক্রমণ করছে, কার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কোথায় লুটতরাজ করছে, কার বাসায় যেই মেয়েরা আছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কারো বাবাকে হত্যা করছে। এমন সময় কি মায়ের কোলে কি সন্তান কি আরামে আয়েসে কি মানে গল্প শুনতে পারবে? মানে দেশ যদি স্বাধীনই না থাকে, স্বাধীনতাই যদি না থাকে, তাহলে আসলে ওভাবে মায়ের কোলে শুয়ে গল্প শোনার মতো কিন্তু পরিস্থিতিও থাকে না। তো যে আজকে দেশের জন্য মরতে পারবে না, দেশের জন্য আর কি স্যাক্রিফাইস, আত্মত্যাগ করতে পারবে না, সে আসলে এই মায়ের কোলে শান্তিতে শুয়ে গল্প শোনার যে অনুভূতি আছে সেটা থেকেও কিন্তু সে বঞ্চিত হবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে দেখো আবার কিংবদন্তি তথা পূর্বপুরুষ, কিংবদন্তি কারা? আমাদের পূর্বপুরুষরা এবং তাদের সংগ্রামময় জীবনটা, এই কথাটা আবার উল্লেখ হয়েছে এখানে। দেখো আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ, এই জিনিসটা তোমাদের ভালোভাবে বুঝতে পারা লাগবে, যে বিচলিত স্নেহ হচ্ছে আপনজনের উৎকণ্ঠা। দেখো আমরা ওই যে জাহানারা ইমামের এই 71-এর দিনগুলি ওখানে দেখেছি যে শহীদ রুমি যখন যুদ্ধে যায় তখন কিন্তু মা কিন্তু তাকে বাধা দেয়নি। আবার তো মা ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে বা ছেলে যুদ্ধে গেছে যখন, তখন মা কিন্তু চাই দেশ স্বাধীন হোক, বিধায় ছেলেকে যুদ্ধে পাঠিয়েছে, কিন্তু মা জানে যে যুদ্ধে গেলে ছেলে কি মারা যেতে পারে। তো ওই যে তবু যে মায়ের যে একটা উৎকণ্ঠা ছেলের প্রতি বা বিভিন্ন আত্মীয় স্বজনের প্রতি, যে আমাদের উৎকণ্ঠাটা ছিল আমাদের পূর্বপুরুষদের, সেই উৎকণ্ঠাটাকে বলছে বিচলিত স্নেহ। বিচলিত স্নেহ কি? যে আপনজনের যে বিপদ হবে, আপনজন যুদ্ধে গেছে, যুদ্ধে প্রাণ হারাতে পারে, বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে পারে, সেই একটা স্নেহ ছিল, একটা মায়া অনুভব ছিল, কিন্তু সেই সব আত্মত্যাগ করেই দেশের কল্যাণে, দেশের স্বার্থে আমরা কিন্তু সেই আত্মত্যাগটা আমাদের পূর্বপুরুষরা করেছে, বিধায় কিন্তু আমরা আজকে স্বাধীন দেশে বসবাস করছি। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। গর্ভবতী বোনের মৃত্যু, দেখো যারা গর্ভবতী থাকে বা প্রেগনেন্ট থাকে তাদের প্রতি স্বভাবতই কিন্তু একটু মায়া বা একটু যত্ন অনুভব হয়। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীরা কি করেছিল বা পাকিস্তানি শোষক গোষ্ঠীরা কি করেছিল, তারা এদেশের কে বৃদ্ধ, কে ছোট, কে বড়, কে গর্ভবতী, কে বোন, কে ভাই, কিচ্ছু দেখার তাদের কিছু ছিল না, তারা নির্বিশেষে সবাইকেই কিন্তু আক্রমণ করেছিল।
তো এই কথাই বলছে যে অনেক গর্ভবতী বোন ছিল বা এমনি বোন ছিল, তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছি। আমি আমার ভালোবাসার কথা বলছি, এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসার জন্য আমরা বিভিন্ন আত্মীয় স্বজন হারাচ্ছি, আমাদের বোনকে হারাচ্ছি, ভাইকে হারাচ্ছি। এই ভালোবাসাটার কথা বলছে কবি। দেশের ভালোবাসার চেয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেয়ে আসলে বড় আর কিছু হতে পারে না, সেই ইঙ্গিতটা এখানে বলা হয়েছে। এখানে একাধারে স্বজনদের, আপনজনদের প্রতি যেই উৎকণ্ঠা, সাথে আত্মত্যাগ, সাথে দেশপ্রেম, এই সবগুলো এই লাইনগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, এই জিনিসটা একটু ভালোভাবে দেখো, যে ভালোবাসা দিলে মা মরে যায়, এখানে যে গর্ভধারিণী মা, সেই মা, মায়ের মরে যাওয়ার কথা বলা হয়েছে, মানে তার আত্মিক মৃত্যুর কথা বলা হয়েছে। ভালোবাসা দিলে মা মরে যায় মানে দেশ মাতাকে বা দেশকে, দেশকে তো আমরা মা বলি, দেশকে রক্ষা করতে গিয়ে যখন কোনো ছেলে শহীদ হয়, তখন সেই শহীদ যেই ছেলে হয়েছে তার মা যখন বেঁচে থাকে, সেই মা কি নিয়ে বেঁচে থাকবে? তার তো সেই ছেলেই নাই। তো এইরকম অনেক মায়ের কিন্তু কোল খালি হয়েছে, এরকম অনেক মা কিন্তু তাদের সন্তানকে হারিয়েছেন, বিধায় আজকে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। কিন্তু মা আসলে সন্তানকে হারিয়ে যেই বার্ধক্য বয়সটা, সেই বয়সটা আসলে কি নিয়ে বা কিভাবে বেঁচে থাকবে? মায়ের আসলে আত্মিক একটা মৃত্যু হয়, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। মায়ের যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যুদ্ধ আসে ভালোবেসে, যুদ্ধ আবার ভালোবাসার কি করে হয়? কারণ যুদ্ধতে খুন খারাপি হবে, যুদ্ধতে মারামারি হবে, যুদ্ধতে ধ্বংস হবে, সব কিছু মানুষ নিহত হবে, এই সব ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই নেই যুদ্ধে। কিন্তু তবু যুদ্ধ ভালোবেসে আসে, এটা কিভাবে বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে, দেখো, যে দেশকে আমরা ভালোবাসি, বিধায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই তো যুদ্ধ করি। তো সেই কথা বলছে যে ভালোবাসা, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, মায়ের ছেলেরা দেশকে ভালোবাসে, বিধায় মায়ের ছেলেরা চলে যায়। মাও চায় যে দেশ স্বাধীন হোক, পরাধীনতার শিকল থেকে মুক্তি হোক, তার জন্য তার ভালোবাসা বিসর্জন দিয়ে কিন্তু ছেলেকে স্নেহ সব কিছু ত্যাগ করে কিন্তু ছেলেকে বিসর্জন দেয়, আত্মত্যাগ করে যুদ্ধে পাঠায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। তো এরকম অনেক মায়ের ছেলে গেছে, অনেক ভাইও গেছে যুদ্ধে, এবং যুদ্ধে তারা শহীদ হয়েছেন, কেউ গাজী হয়েছেন, অনেক আত্মত্যাগ করে কিন্তু তারা আমাদের স্বাধীনতা অর্জন করেছেন। এখানে একাধারে দেশপ্রেম আছে, মায়ের আত্মত্যাগ আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে এই লাইনগুলোতে ফুটে উঠেছে। পরের লাইনগুলো দেখো, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না। এখানে আবারও যারা যে পরাধীন বা যারা স্বাধীনতা বিমুখ মানুষ, তাদের আসলে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি এখানে কবিতার শক্তিরও উল্লেখ পাওয়া যাচ্ছে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, এই যে আমাদের যারা আদি পূর্বপুরুষ ছিল তারা মরেছেন, হ্যাঁ, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, বিধায় কিন্তু আজকে আমরা স্বাধীন দেশে আমরা বসবাস করতে পারছি। তো যেই জাতি আমাদের জাতির মতো, যারা আমাদের জাতির মতো আর কি হবে না, যারা স্বাধীনতা বিমুখ হবে, যারা স্বাধীনতা প্রত্যাশী হবে না, যারা, তারা কিন্তু সন্তানের জন্য, মানে নতুন প্রজন্মের জন্য তারা কিন্তু স্বাধীন দেশ রচনা করে যেতে পারবেন না, তারা কিন্তু স্বাধীনতা নিজেরাও ভোগ করতে পারবে না, তাদের নতুন প্রজন্মের জন্য কিন্তু স্বাধীনতা এনে দিতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা বলতে আগে বুঝিয়েছি যেই সংগ্রামী জীবন বা সত্য কথা, সত্য সংগ্রামী যেই দাবি, সেগুলোই হচ্ছে কবিতা, বা আমাদের যেই সাহসী সংগ্রামী মানুষ, মানুষদের যেই জীবনযাত্রা, তাদের যেই সংগ্রামময় আন্দোলন, সেটাই হচ্ছে কবিতা। তো যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না। যে নিজের ন্যায্য দাবি, নিজের অধিকার, নিজের এগুলো যে সৎসাহস করে কবিতার মতো সুন্দর করে যে বলতে না পারবে, সে তো যুদ্ধে যেতে পারবে না, সে সবসময় নিজের জীবন নিয়েই পড়ে থাকবে। সে ভালোবেসে দেশকেও ভালোবাসতে পারবে না, এবং দেশকে ভালোবেসে সে যুদ্ধে যেতে পারবে না এবং স্বাধীনতা অর্জন করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। দেখো, হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের প্রাণ আছে, আর হৃৎপিণ্ড থেমে যাবে তো আমাদের প্রাণও থেমে যাবে। একটা কথা বলে না যে হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ফুস। আচ্ছা, তো সেমভাবে দেখো, সূর্য আবার সকল শক্তির উৎস, সূর্য সকল শক্তির উৎস। তো এখানে যে হৃৎপিণ্ড, দেখো, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখতে পারবে না। দ্যাট মিনস এখানে বলছে যে সূর্যের যেই আর কি কলিজার যেই জোর বলে,
বা সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করা মানে মানুষ সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে, সাহসী, তেজস্বী হয়ে উঠবে, এরকম কিন্তু সে হতে পারবে না যদি সে কি করতে না পারে, কবিতা শুনতে না পারে। কবিতা বলতে এই কবিতা কিন্তু না, কবিতা হচ্ছে তারা যদি নিজেদের ন্যায্য দাবি অধিকার এগুলো যদি সৎ সাহসের সাথে যদি তারা সংগ্রাম না করতে পারে এগুলোর জন্য, বা তারা যদি সেই দাবি দেওয়ার জন্য যুদ্ধ করতে না পারে, লড়াই করতে না পারে, তাহলে তারা কিন্তু সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না। তার মানে তারা শক্তিশালী, সংগ্রামী, সাহসী, তেজস্বী হয়ে উঠবে না, কলিজায় জোর থাকবে না আর কি। তাই তারা কখনো স্বাধীনতা অর্জন করতে পারবে না, আজীবন পরাধীনতাই তাদের একমাত্র সঙ্গী হয়ে উঠবে। লাইনগুলো দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এই কথাগুলো আগেই উল্লেখ করেছি যে আমি কিংবদন্তির কথা বলছি, আমাদের কিংবদন্তি আমাদের পূর্বপুরুষদের নিয়ে এই কবিতাটা, এই ব্যাখ্যাগুলো আবার দেব না। রক্ত জবার মতো ক্ষত, এটা দুইটা জিনিস ইন্ডিকেট করে যে আমাদের যারা শোষক গোষ্ঠী ছিল তারা ভীতু কাপুরুষ ছিল, সাহসী বাঙালিদের সামনে থেকে তাদের লড়াই করার ক্ষমতা ছিল না, বিধায় তারা কি কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করত। আর পাশাপাশি আরেকটা, বাঙালিরা সাহসী সংগ্রামী ছিল, তারা অন্যায় অবিচারের বিরুদ্ধে আপোষ না করে সেগুলোর বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, তার ফলশ্রুতিতে তারা বিভিন্ন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। এই পিঠে ক্ষত সেগুলো কিন্তু সেটাই নির্দেশ করে, কারণ তিনি ছিলেন কৃতদাস। বিভিন্ন সময় আমাদেরকে ইংরেজরাও দেখেছি, পাকিস্তানিরাও দেখেছি যে আমাদের সাথে এমন আচরণ করতে যেন আমরা তাদের কৃতদাস, তারা কৃতদাসের মতো আমাদেরকে দিয়ে বিভিন্ন কিছু করাতো, কিন্তু বাঙালিরা এটা মুখ বুজে সবসময় সহ্য করে নেয়নি। শোষক শ্রেণীর অত্যাচার এখানে প্রকাশ পেয়েছে, পাশাপাশি সাহসী বাঙালিদের যে প্রতিরোধ ছিল সেই কথাটাও কিন্তু এখানে ফুটে উঠেছে। পরের 8 লাইনের ব্যাখ্যা করবো আমরা। দেখো, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এখানে দেখো, পরিশ্রম বা আত্মত্যাগ বা কষ্ট করলে তার ফলাফল লাভ করা যাবে, এই ইঙ্গিতটা এখানে আছে। দেখো, যে কর্ষণ করে মানে যে জমি চাষ করবে, শস্যের সম্ভার সে তো ফসল পাবেই। যে মৎস্য পালন করবে, দেখো জাটকা মাছ না ধরে, হ্যাঁ সেই মাছগুলো, বা এই যে ডিম পাড়া ইলিশ না ধরে সেই মাছটা যদি সে পরিচর্যা করে, তাহলে তো প্রবাহ নদী থেকে সে আরও ভালো মাছ পাবে, ভালো ফল পাবে। যে গাভীর পরিচর্যা করবে জননীর আশীর্বাদ, যে বা এই গাভী তো তাকে দুধ দেবে, বা তার জন্য অনেক ধর্মে এই গাভীকে মা হিসেবে সম্বোধন করা হয়েছে। যাই হোক, তো এই তাকে হচ্ছে দীর্ঘায়ু করবে, সে আশীর্বাদ পাবে আর কি। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে, যে ইস্পাত পুরাবে বা সেটাকে শান দেবে, তো সে তো সশস্ত্র হবে, সে তো অস্ত্র পাবেই। এই যে পরিশ্রম করলে কিছু না কিছু লাভ করা যাবেই, এই রূপকগুলোর মাধ্যমে বোঝাচ্ছে যে আমাদের যেই সাহসী, আত্মত্যাগী, সেই সব মেহনতি মানুষরা যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তারা যে লড়াই করেছেন, আত্মত্যাগ করেছেন, তার ফলাফল তো তারা কিছু পাবেন, তারা তো তার বদৌলত স্বাধীনতা অর্জন করবেনই। এই ইঙ্গিতটা এখানে প্রকাশ পেয়েছে। তো আশা করি এই লাইনগুলো তোমরা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে আবার দেখো, দীর্ঘদেহ পুত্রগণ বলতে আমাদের এই নতুন প্রজন্মকে, আমাদের যে পূর্বপুরুষদের যে পরবর্তী প্রজন্ম আছে যারা এই স্বাধীন দেশে বসবাস করছে, কিন্তু এই স্বাধীনতার পেছনেও যে একটা ইতিহাস আছে, সেই দীর্ঘদেহ পুত্রগণ বলতে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদের নতুন প্রজন্মকে বোঝাচ্ছে। আমি তোমাদেরকে বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আসলে দেশকে ভালোবাসতে গিয়ে দেখো, আমরা মা, বোন, ভাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু আত্মত্যাগ করেছে। সবার কম বেশি কন্ট্রিবিউশন আছে, অবদান আছে, বিধায় কিন্তু আমরা আজকে তাদের এই মহান আত্মত্যাগের জন্য আমরা কিন্তু একটা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তো সেই ইঙ্গিতটা এখানে আছে। দেখো, যে মা তার ছেলেকে হারিয়েছে, হ্যাঁ, ভাই তার আরেক ভাইকে হারিয়েছে, কেউ তার বোনকে হারিয়েছে। এই যে আমি ভালোবাসার কথা বলছি, এই যে ভালোবাসা, দেশকে ভালোবাসতে গিয়ে যে সবার যে আত্মত্যাগ, হ্যাঁ এইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা পরের লাইনগুলো ব্যাখ্যা করি। দেখো, আমি কবি এবং কবিতার কথা বলছি, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। এখানে দেখো, আমি কবি এবং কবিতার কথা বলছি, এই ব্যাখ্যাটা তোমাদের আগে বলেছি। কবি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছেন আমাদের সেই আত্মত্যাগী, বা যেই মহান ব্যক্তিরা আমাদের জন্য স্বাধীনতা অর্জন করেছেন, আমাদের পূর্বপুরুষরা, তারাই হচ্ছেন কিংবদন্তি, তাদেরকে কবি হিসেবে ব্যাখ্যা করেছেন। কবিতার কথা বলছি, এবং তাদের যে সংগ্রামময় আত্মত্যাগী জীবন ছিল, তারা যেই সত্য কথা বলতেন, এগুলো হচ্ছে তাদের কবিতা। সশস্ত্র, অস্ত্র
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। সশস্ত্র মানে হচ্ছে অস্ত্রসহ বা অস্ত্রধারী। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান মানে বোঝানো হয়েছে, দেখো কবিতার শক্তি বা এই যে এই সত্য কথা বলার শক্তি, এটাই আমাদের কিন্তু জীবনের মায়াটাকে ত্যাগ করে আমাদের সশস্ত্র হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আমাদের অনুপ্রেরণা যোগায়। আর ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, এখানে দেখো ভালোবাসার সুকণ্ঠ, সুকণ্ঠ হচ্ছে যেটা সুপুরুষ, ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। সুপুরুষ মানে যে পুরুষ একটু দেখতে সুন্দর, ভালো আর কি, সব দিক থেকে আর কি পারফেক্ট, এরকম একজন সুপুরুষ। ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত, এই সবগুলো পজিটিভ। দেখো ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত, কণ্ঠ, সুকণ্ঠের যেই সঙ্গীত সেটাও তো আমাদের অনেক হৃদয়গ্রাহী হয়, আমাদের শুনতে ভালো লাগে। সেরকম কবিতা, আমাদের পূর্বপুরুষদের এই কবিতা, আমাদের পূর্বপুরুষদের এই সংগ্রামও কিন্তু আমাদের হৃদয়গ্রাহী, আমাদেরকেই সেটা কিন্তু আমাদের চেতনা, আমরা সেটা কিন্তু হৃদয়ে ধারণ করি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, তারা যে মুক্ত কথাগুলো বলেছিল, হ্যাঁ বাক স্বাধীনতা ছিল না, কিন্তু তারপরেও তারা কোনো কিছু তোয়াক্কা না করে, ভয়ভীতি না পেয়ে তারা যে অধিকার আদায়ের কথা বলতে পেরেছিলেন, সেটাই কিন্তু আমাদের জন্য কবিতা, এবং এই কবিতাই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছে। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। রক্তজবা, দেখো পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, সেই ক্ষত কিন্তু বাঙালিরা বিভিন্ন শোষণ, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে তারা কিন্তু প্রতিরোধ করেছিল, বিধায় তারা বিভিন্ন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিল, এবং সেই অত্যাচার নিপীড়নগুলোর চিহ্ন হচ্ছে সেই আমাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত। এই ক্ষতটা দ্বারা বাঙালিরা যে কোনো কিছু মুখ বুজে সহ্য করে নেয়নি, তারা যে প্রতিবাদ আন্দোলন করেছিল সেটা নির্দেশ করছে। আমরা শেষের 2 লাইন ব্যাখ্যা করব। দেখো, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে কবি শেষে একটা প্রশ্ন রেখে এই কবিতাটা শেষ করেছেন। আমরা কি তার মতো কবিতা, তার মতো মানে আমাদের পূর্বপুরুষদের মতো, আমাদের পূর্বপুরুষরা যেভাবে পরাধীনতার মধ্য থেকে সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে, কোনো কিছুকে ভয়ভীতি না পেয়ে তারা যেভাবে আমাদের জন্য লড়াই করে স্বাধীনতার সোনালী সূর্য আমাদেরকে উপহার দিয়ে গেছে, আমরা কি আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে পারবো? আমরা কি আমাদের প্রজন্মকে এই স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্যের, আমাদের এই চেতনার গল্প কি আমরা বুকে ধারণ করে আমরা কি আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আছে বা আমাদের সবার মাঝে কি আমরা সেই আদর্শে আমরা কি উজ্জীবিত হতে পারবো? সেই প্রশ্ন এখানে কবি করেছেন। একটা তোমরা ভাব সম্প্রসারণ পড়েছো, তো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে আমাদের পূর্বপুরুষরা তো আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু সেই স্বাধীনতা যেন বহাল থাকে সেই প্রত্যাশা কবি বা সেই প্রশ্ন কবি রেখে আমাদের এই কবিতাটা শেষ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরাও চেষ্টা করব যে আমরা আমাদের যেন স্বাধীনতাটা ধরে রাখতে পারি, আমরা যেন আমাদের পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা যেন কিছু আত্মত্যাগ করি, এবং এই চেতনা, এই ঐতিহ্য যেন আমরা মনে প্রাণে ধারণ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমাদের আজকের কবিতার ব্যাখ্যা শেষ করছি। আশা করি আমার কবিতার ব্যাখ্যাগুলো সবচেয়ে বেস্ট হয়। তোমরা আমার ভিডিওতে খুব বেশি রিচ হয় না বা বেশি ভিউ হয় না, কিন্তু যে কয়টা কমেন্ট হয় আমি খুব ভালো কমপ্লিমেন্ট পাই। তো আশা করি এই ভিডিওটাও আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি এবং তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের কোনো ডাউট হলে বা ভিডিও সম্পর্কে, ভিডিওটা তোমরা কেমন বুঝতে পেরেছো, ভালো লেগেছে না খারাপ লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি ডেফিনেটলি সবগুলো কমেন্ট পড়ি এবং সবগুলো কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।